আজ 6ই ডিসেম্বর শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই বেলেডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের শিলান্যাসের মহাসমাবেশ। আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব, হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিংয়ের। কোনো মুসলমান এটাকে সমর্থন করতে পারে না, অধীরের সরাসরি আক্রমণ বাবরি মসজিদ প্রকল্পে। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে আপত্তি, মুখ খুলে কার্তিক মহারাজ স্পষ্ট করলেন তার বক্তব্য। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকেও। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই বেলেডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের শিলান্যাসের মহাসমাবেশ। আজ সেই বিতর্কিত আলোচিত দিন 6ই ডিসেম্বর। তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বেলেডাঙ্গার মরাদিঘি মোড় সংলগ্ন প্রায় 25 বিঘা জমিতে হচ্ছে বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস। হুমায়ুনের দাবি, আজ এখানে জমায়েত হবেন 3 লক্ষ মানুষ। দেশ বিদেশের অতিথিরাও আসছেন। সকাল 8টা থেকে শুরু হচ্ছে অতিথি আগমন। সৌদি আরব থেকে উড়িয়ে আনা 2 ইসলামিক ধর্মগুরুকে বিশেষ কনভয়ে সরাসরি মঞ্চে পৌঁছাবে। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। বেলা 12টায় মূল শিলান্যাস এবং দুপুর 2টোয় খাওয়া দাওয়ার পর বিকেল 4টায় পুরো মাঠ ফাঁকা করে দেওয়া হবে। 150 ফুট লম্বা 80 ফুট চওড়া বিশাল মঞ্চে বসার ব্যবস্থা। 400 বিশেষ অতিথির মঞ্চ তৈরিতেই খরচ প্রায় 10 লক্ষ টাকা। মুর্শিদাবাদের 7টি ক্যাটারিং সংস্থা মিলে 40,000 প্যাকেট শাহী বিরিয়ানি ও স্থানীয়দের জন্য 20,000 প্যাকেট তৈরি করেছে। খাওয়া দাওয়ার খরচ প্রায় 30 লক্ষ টাকা। মোট খরচ 60 থেকে 70 লক্ষ টাকার মধ্যে। ইতিমধ্যেই 2000-এর বেশি স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। ভিড় সামলানো থেকে 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল সচল রাখা সবই তাদের দায়িত্ব। নিরাপত্তায় মোতায়েন প্রায় 3000 পুলিশ। বেলেডাঙ্গা ও রেজিনগর থানার পুলিশের পাশাপাশি সদর দপ্তর থেকে অতিরিক্ত বাহিনী আনা হয়েছে। জেলা পুলিশের একাধিক আধিকারিক জানান, জাতীয় সড়ক যাতে এক মুহূর্তে বন্ধ না হয় সেটা আমাদের প্রধান লক্ষ্য। গতকাল হাইকোর্টের নির্দেশের পর পুলিশের সঙ্গে হুমায়ুনের বৈঠকও হয়েছে। আর সকাল থেকে মাঠে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। আজ বেলেডাঙ্গার এই 25 বিঘা জমিতেই হতে চলেছে সেই ঐতিহাসিক শিলান্যাস, যা নিয়ে রাজ্য রাজনীতি থেকে ধর্মীয় মহল সবই উৎকণ্ঠায়। মসজিদের নাম নিয়ে শুভেন্দু অধিকারী আপত্তি জানিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র যে ধর্মেরই হোক আপত্তি আছে। বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব, হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিংয়ের। রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হুমায়ুন কবিরের তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড হওয়ার ঘটনা। দল থেকে সাসপেন্ড হওয়ার পর আজ রেজিনগরে মরাদিঘির মাঠে সভা হুমায়ুন কবিরের। আর তার আগের দিনই হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন অর্জুন সিং। তিনি জানিয়ে দিলেন, হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব। কোনো শিলান্যাস হবে না, সব নাটক। ভারতবর্ষকে হিন্দুদের দেশ বানানো হবে, এখানে মসজিদ বানাতে পারে, কিন্তু বাবরি নাম নিয়ে বানালে সংবিধানকে অবজ্ঞা করা হবে। তিনি ঠিক কি বললেন শুনে নিন। ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। ভারতবর্ষে এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে, যেভাবে পাঠাতে হবে যেটা বুঝুন আপনি। আরে কোনো শিলান্যাস হবে না, সব নটঙ্কি চলছে। আপনি দেখবেন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবোই আমরা। ভারতবর্ষে হিন্দুদের দেশ, 57টা দেশ আছে মুসলমানদের। যাক ওখানে বাবরি মসজিদ বানাক বা যেই মসজিদ বানাক, আমাদের কিছু নেই। মসজিদ বানাতে পারে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে, তাতে কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন, তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে, আইনকে। কোনো মুসলমান এটাকে সমর্থন করতে পারে না, অধীরের সরাসরি আক্রমণ বাবরি মসজিদ প্রকল্পে। বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিতর্কিত বাবরি মসজিদ প্রকল্প নিয়ে সরাসরি আক্রমণ করলেন। তিনি বলেন, কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরেকটা কথা, কোনো জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ করতে পারে।
আমাকে বোঝান তো, এই জেলাতে তো আমি বাস করি, কোনো মসজিদ ভারতবর্ষের জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? মসজিদ একটা পবিত্র জায়গা, যেটা হবে হোয়াইট ওয়েতে হবে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে বেআইনিভাবে মসজিদ তোলা, বেআইনিভাবে গায়ের জোরে জমি দখল করে প্রমোটারি হতে পারে, কিন্তু কখনো মসজিদ হতে পারে না। যে স্থানকে পবিত্র স্থান বলে মনে করা হয় সেখানে কখনো এটা অ্যালাউ হতে পারে না। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেও 1 ইঞ্চি পিছু হটলেন না রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে আপত্তি, মুখ খুলে কার্তিক মহারাজ স্পষ্ট বললেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে ফের বিতর্ক জোরালো হয়েছে। কেন্দ্রের আপত্তি ধর্ম বা মসজিদ নয়, শুধু বাবরি নামটির সঙ্গে জড়িত ইতিহাস ও বিতর্কের কারণে। পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন ধর্মগুরু কার্তিক মহারাজ স্পষ্ট জানিয়েছেন, আমি একজন ধার্মিক মানুষ, সনাতন ধর্মাবলম্বী। মন্দির মসজিদ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই বাবরি মসজিদ নামটাই আপত্তি রয়েছে। এর সঙ্গে অনেক বিতর্ক ইতিহাস জড়িয়ে রয়েছে, তাই নামটি বাদ দিয়ে করলে ভালো হতো। তিনি আরো বলেন, হুমায়ুনের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে, কিছুটা বিজেপির সঙ্গেও। উনি তৃণমূলে ছিলেন, বিজেপিতেও এসেছিলেন। মানুষ হিসাবে আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তৃণমূলের সুপ্রিমোর আগেই হুমায়ুনকে বোঝানো উচিত ছিল বলেও মত তার। হুমায়ুন যখন 30%, 70% বলেছেন, তখনই দলনেত্রীর ওনাকে বোঝানো উচিত ছিল। কার্তিক মহারাজ পরামর্শ দিয়ে বলেন, নাম পরিবর্তন করলেই পরিস্থিতি সহজ হতো, কেউ ক্ষুণ্ণ হতো না। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমন্ত্রণ মমতাকেও। আগামী 7ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল কলকাতার ব্রিগেড ময়দানে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আয়োজকদের দাবি, বাংলা তো বটেই, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সমবেত গীতা পাঠ। শুক্রবার সাংবাদিক বৈঠকে কার্তিক মহারাজ জানান, মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বহু মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সাফ বলেন, ভোটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সমাজে যে অবক্ষয় তা কাটাতে আত্মিক চর্চা প্রয়োজন। সভাপতিত্ব করবেন স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, প্রধান অতিথি পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, সম্মানীয় অতিথি বাবা রামদেব এবং বিশেষ অতিথি ধীরেন্দ্র শাস্ত্রী। স্বামী প্রদীপ্তনন্দ মহারাজ বলেন, বিভাজন আবহে আত্মিক চর্চায় মানুষকে পথ দেখায়। মঠ, মন্দির, আশ্রম, শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হবে অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, গীতার মন্ত্রে সম্প্রীতি ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে নতুন রেকর্ড গড়বে ব্রিগেড। কাজ না পাওয়া পুরনো কর্মীদের খুঁজে বের করে ভোটের আগে সক্রিয় করার চেষ্টা। অটলের জন্মদিনে কলকাতায় বিজেপির পুরনো মিলন। বিধানসভা ভোটের আগে পুরনো নেতাদের সক্রিয় করতে বড় উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে কলকাতায় বিশাল পুনর্মিলনী সমসম্মেলন ডাকা হয়েছে। তপন শিকদার থেকে দিলীপ ঘোষের সভাপতিত্বকাল পর্যন্ত যেসব নেতা রাজ্য কমিটি বা জেলা স্তরে গুরুদায়িত্বে ছিলেন কিন্তু এখন আর পদে নেই, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আয়োজনের মূল দায়িত্ব দেওয়া হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠক, রাজু বন্দ্যোপাধ্যায়, রিতেশ তিওয়ারি, সায়ন্তন বসু সহ আদি বিজেপি নেতাদের ওপর। গত 28শে নভেম্বর কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানশাল ইতিমধ্যেই 50 থেকে 60 জন পুরনো নেতাকে ডেকে বৈঠক করেছেন। সেখানেই 25শে ডিসেম্বরের এই পুনর্মিলনী সভার প্রস্তাব ওঠে। লক্ষ্য একটাই, কর্মক্ষম পুরনো মুখেদের প্রাপ্য সম্মান দিয়ে মাঠে নামানো এবং তৃণমূল বিরোধী বার্তা আরও জোরদার করা। বৈঠক হবে জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে। দিনে ঝগড়া, রাত হলেই বন্ধু বন্ধু। মহুয়া, কঙ্গনা, সুপ্রিয়ার নাচের ভাইরাল ছবিতে বিতর্কের সাংসদরা। সংসদে শাসক বিরোধী তুমুল সংঘাতের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে একই ফ্রেমে নাচের রিহার্সেল করতে দেখা গেছে। এটি বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দালের মেয়ের বিয়ের অনুষ্ঠানের রিহার্সেল। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের বড় অংশের রাজনীতিক বিচারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, দিনের বেলা একে অপরের তীব্র বিরোধী হলেও লোকচক্ষুর আড়ালে বিশেষ মহলে ঘনিষ্ঠ সুসম্পর্ক বজায় থাকে। একজন লিখেছেন, দিনের বেলা বিরোধী, রাত হলেই সবাই বন্ধু। আরেকজন বলেছেন, লজ্জাজনক বিচারিতা। তবে একাংশে নেটিজেনদের মত, চরম সংঘাতের মধ্যে ব্যক্তিগত সন্ধান থাকা বাঞ্ছনীয়। আগে তৃণমূল সাংসদ দেব বলেছিলেন, উচ্চ মহলের রাজনীতিকদের মধ্যে সন্ধান থাকলেও সংঘাত বেশি দেখা যায় নিচের স্তরের কর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, ওর জন্ম সার্টিফিকেট নেই, মোদীকে পাকিস্তানে পাঠানো হোক দাবি তৃণমূল মন্ত্রী উদয়ন গুহর। আলিপুরদুয়ারে এসআইআর পরিদর্শনে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। কুমারগ্রামে খোয়ারডাঙ্গা পথসভায় তিনি বলেন, আমি বাংলাভাষী, আমার জন্মের সার্টিফিকেট নেই। তাহলে আমি যদি বাংলাদেশি হই, আমাকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাহলে নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। তিনি গুজরাটি ও হিন্দিতে কথা বলে, তাহলে তিনি কেন পাকিস্তানি হবেন না? ওনাকে কেন পাকিস্তানে পাঠানো হবে না? আমাকে বাংলাদেশে পাঠাও আর মোদীকে পাকিস্তানে পাঠাও। শুধু আমার বেলায় সমস্যা, মোদীর সমস্যা নেই। একই সভায় এসআইআর প্রসঙ্গে তিনি দলীয় বিএলওদের নির্দেশ দেন, বিজেপির ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে, তাই জীবিত 100% মানুষের নাম ভোটার তালিকায় থাকা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে এই বিতর্কিত মন্তব্যে নতুন করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।
4 কোটির বরাত পাইয়ে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা। সন্দীপ ঘোষের আগে থেকে দুর্নীতি করছে আক্তার আলী। আরজিকর মেডিকেল কলেজে টেন্ডার কেলেঙ্কারির চার্জশিটে তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই। চার্জশিটে বলা হয়েছে, টেন্ডার ও কোটেশন পাইয়ে দিতে এক বেসরকারি সংস্থার কর্তার কাছ থেকে আক্তার 2,40,000 টাকা ঘুষ দেন, যা জমা পড়ে তার স্ত্রী কাশ্মীরি বেগমের অ্যাকাউন্টে। ভাইয়ের চিকিৎসা ঋণ পরিশোধের নামে বেআইনি টাকা তোলা এবং এক ব্যবসায়ীর কাছ থেকে বিশেষ কোটেশনের বিনিময়ে 1,49,000 টাকার সপরিবারে বেড়ানোর সুযোগ নেওয়ার অভিযোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, সন্দীপ ঘোষের আগমনের আগে থেকেই আক্তার এই দুর্নীতি চক্রে যুক্ত ছিলেন। পরে সন্দীপের সঙ্গে মিলে দুর্নীতি আরো বাড়ান। ক্যান্টিনের টেন্ডারে এক মহিলার নাম সই জাল করে জমা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন আক্তার। 2023-এ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ করেছিলেন আক্তারই। তারপর তাকে মুর্শিদাবাদ ও কালিয়াগঞ্জে বদলি করা হয়। সম্প্রতি পদত্যাগের আবেদন নাকচ হওয়ার পর স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করেছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।